সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি চ্যাপ্টার 3 নিয়ে, এবং আজকের কিন্তু আমরা করব রিটায়ারমেন্ট অফ পার্টনারের সেকেন্ড পার্ট। এবং এই পার্টটা হলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। কেন বলো তো? কারণ এই একটা পার্ট, এই একটা অঙ্ক তোমরা যদি খুব ভালো করে দেখো, তাহলে রিটায়ারমেন্ট থেকে যা অঙ্ক দেবে তোমরা সব পারবে, কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে রিটায়ারমেন্টের এই অঙ্কটা হতে চলেছে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই একটা অঙ্ক দেখলে রিটায়ারমেন্টের সব অঙ্ক তোমরা কিন্তু পেরে যাবে, ঠিক আছে? আর রিটায়ারমেন্টের প্রথম যে অঙ্কটা, সেটা যদি তোমরা না দেখে থাকো, ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। কারণ পার্ট 1 না দেখলে আজকের এই পার্ট 2 তোমরা কিছুই কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 41-এর অঙ্কতে। চলো ভাই, দেখো আপনি क्या करता हूँ। তো দেখো, আমরা প্রথমেই স্টার্ট করব 41-এর দাগের এই অঙ্কটা। দেখো, বললাম 41-এর অঙ্কটা তোমরা যদি একবার করে নাও, তাহলে আর কোনো অঙ্কে তোমাদের অসুবিধা হবে না। তো দেখো 41-এর অঙ্কতে কি বলে দিয়েছে। 41-এর অঙ্কে দেখতেই পাচ্ছ একটা ব্যালেন্স শিট দিয়েছে, এবং এই ব্যালেন্স শিট থেকে আমাদের যেটা করতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এবং আমাদের কি তৈরি করতে হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, পার্টনার্স ক্যাপিটাল। এইবারে এখানে খুব ভালো করে দেখবে আমাদের রিভ্যালুয়েশনে কি কি আসে। অ্যাসেট আর লাইবিলিটিসগুলোর ইনক্রিজ ডিক্রিজ কতটা হচ্ছে সেইগুলোই আসে। তাহলে এখানে দেখো তোমরা অ্যাসেট আর লাইবিলিটিসগুলো কতটা কী কী ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে। তো দেখো, এখানে দেখো বলে দিয়েছে ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইনক্রিজড আপ টু 33,000। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালু 33,000 পর্যন্ত বেড়ে গেছে। তার মানে দেখো, আগে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 20,000, এখন সেটা বেড়ে গিয়ে হয়েছে 33,000, তার মানে 13,000 বেড়ে গেছে। তাহলে অ্যাসেটের ভ্যালু যখনই বৃদ্ধি পায় তখন কি হয়, আমরা ক্রেডিট সাইডে লিখি, তাই না? আবার দেখো এখানে স্টকের ভ্যালু 15,000 বৃদ্ধি পেয়ে গেছে। দেখো আগের স্টকের ভ্যালু কত ছিল? দেখো আগের স্টকের ভ্যালু ছিল এই দেখো 12,000, এখন হয়ে গেছে 15,000, 3,000 টাকা বেড়ে গেছে, ক্রেডিট সাইডে লিখবো। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এখন 48,000 হয়ে গেছে। আগে কত ছিল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি? দেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল 40,000, সেই 40,000 এখন 48 হয়ে গেছে। তাহলে সবকটা অ্যাসেট আমার ইনক্রিজ হলো। তাহলে আমি সবকটা অ্যাসেটকে কোন দিকে লিখবো? ক্রেডিট সাইডে লিখবো। দেখো আমি অলরেডি লিখেও রেখে দিয়েছি, আমি শুধু অ্যামাউন্টগুলো বসাবো। তাহলে ল্যান্ড কত টাকা বৃদ্ধি পেয়ে গেল? 13,000 টাকা। বোঝা গেল তো? 20,000 ছিল, 33,000 হয়ে গেছে। তাহলে ইনক্রিজ কতটা হলো? 13,000 ইনক্রিজ হলো, সেইটাকেই লিখলাম। প্ল্যান্ট কতটুকুনি ইনক্রিজ হলো? 3,000 টাকা ইনক্রিজ হলো, সেটাকে লিখলাম। স্টক 3,000 টাকা ইনক্রিজ হলো। তারপরে দেখো প্ল্যান্ট কত টাকা ইনক্রিজ হলো? প্ল্যান্ট হয়ে গেল আমাদের 8,000 টাকা, ছিল 40,000, হয়ে গেল 48,000। তার মানে 8,000 টাকা ইনক্রিজ হলো। যতটুকুনি ইনক্রিজ হবে ঠিক ততটুকুনি আমরা লিখবো, ঠিক আছে? চলো এবারে দেখি আর কি কি অ্যাসেট লাইবিলিটিসের মধ্যে ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে। চলো 2 নাম্বার পয়েন্টটা দেখি। বলে দিয়েছে দ্য ভ্যালু অফ ফার্নিচার রিডিউস 10%। রিডিউস মানে কমে গেছে 10%। ফার্নিচারের ভ্যালু 16,000 ছিল, দেখো এই যে দেখো 16,000, তো 10% কমে গেছে, মানে 1,600 টাকা কমে গেছে। আচ্ছা, প্রোভাইড 20% অন ডেটর্স, প্রভিশন ফর ডাউটফুল ডেট। তার মানে বুঝতেই পারছো ডেটর্স কত রয়েছে? 13,000, তার 20% আমি নাও পেতে পারি। তাহলে আমার টাকাটা চোট হতে পারে। তাহলে এগুলো ক্ষতি, আমরা সব কোথায় বসাবো? ডেবিট দিকে বসাবো। তাহলে দেখো ফার্নিচারে আমি কত লিখবো? 16,000-এর 10% মানে কত? 1,600। আর তারপরে কি হবে বলো? তারপরে 13,000-এর বসাবো আমরা 20%, তাই না? তাহলে 13,000-এর 20% করলে কত হবে? হবে কিন্তু 2,600, ঠিক আছে? 2,600, এই তো হয়ে গেল। এবারে আমরা জাস্ট যোগ বিয়োগ করলেই আমাদের কতটুকুনি লাভ হলো বেরিয়ে যাবে। তাহলে দেখো যোগ করলে কত হবে? এই দেখো 13,000, 3,000, 8,000 যোগ করলে হবে 24,000, ঠিক আছে? তাহলে এই 24,000 থেকে আমি এবারে এই দুটোকে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 19,800। তাহলে এইটা হলো আমাদের লাভ হয়েছে 19,800। তো এইটাকে আমরা 3 জন পার্টনারের মধ্যে ডিস্ট্রিবিউট করব, মানে ওল্ড পার্টনারদের মধ্যে। তাহলে এখানে আমরা কি লিখবো? পার্টনার্স, এখানে আমরা লিখবো পার্টনার্স ক্যাপিটাল, ঠিক আছে? পার্টনার্স ক্যাপিটাল। তাহলে 3 জন পার্টনার, তাদের নাম কি কি দেখি, এবং ওল্ড রেশিওটা কত সেইটাও আমরা দেখব। খুব ভালো করে দেখো, এখানে
তিনজন পার্টনারের নাম দেখো, শালু, টিপসি আর আনসুল। তো দেখো এখানে আমি প্রত্যেকটার প্রথম লেটারগুলো দেখব, এস টি এ। তিনজন পার্টনার, ওল্ড রেশিও দেখো কত বলে দিয়েছে, 1:2:3, তাই তো? চলো 1:2:3তে আমরা ডিভাইড করব। তাহলে পার্টনারগুলোর নাম হলো, আমি প্রথম লেটারটা লিখব এস টি এ। তাহলে এই 19,800কে আমরা ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করব, তাহলে কত হবে 1/6। তারপরে আবার আমরা 19,800 ইন্টু কত করব 2/6। তারপরে আমরা কত করব 19,800 ইন্টু 3/6, তাই তো? তাহলে করলে কত হবে 3,300। তারপরে দেখো 6,600। তারপরে কত হবে 9,900। এই আমাদের হয়ে গেল রিভ্যালুয়েশনের প্রফিট ডিস্ট্রিবিউশন। এবারে চলে আসবো পার্টনার্স ক্যাপিটালে। তো পার্টনার্স ক্যাপিটালে পার্টনারদের নাম লিখে ফেলি এখানে, এস টি এ, প্রত্যেকটার প্রথম লেটার লিখছি, হ্যাঁ, এস টি এ। তো রিভ্যালুয়েশনে যে প্রফিট হয়েছে 3,300, 6,600, 9,900, সেটাকে আমি দেখো এই যে রিভ্যালুয়েশনের এখানে লিখে দিই 3,300, তারপরে কত 6,600, 9,900। এটা এতদূর তোমরা বুঝতে পারলে। এইবারে দেখো খুব ভালো করে দেখবে আর কি কি এখানে আসবে। তিনজনের ক্যাপিটাল 36,000, 24,000, 12,000 এবং জেনারেল রিজার্ভ 18,000কে আমরা ডিস্ট্রিবিউট করবো। আচ্ছা আগে এটা লিখে নিয়ে, 36,000, 24,000, 12,000, 36,000, 36,000, তারপরে আমরা কত লিখব 24,000, তারপরে আমরা কত লিখব 12,000, লিখে ফেললাম। রিজার্ভকে আমরা ডিস্ট্রিবিউট করব কোন রেশিওতে, ওল্ড রেশিওতে। ওল্ড রেশিও হলো তোমার কত 1:2:3, এই রেশিওতে আমরা ডিস্ট্রিবিউট করব। দেখি রিজার্ভের টাকাটা কত সেটা তো দেখি। রিজার্ভের টাকা দেখতেই পাচ্ছ, এই যে রিজার্ভ হলো 18,000। চলো 18,000কে আমরা ডিস্ট্রিবিউট করি। তো দেখো আমি এখানে করছি, হ্যাঁ, এস, তারপরে টি, তারপরে এ। 18,000কে ডিস্ট্রিবিউট করব, 18,000 ইন্টু 1/6, তারপরে হবে 18,000 ইন্টু 2/6, 18,000 ইন্টু 3/6। তাহলে প্রত্যেকে কত করে পাবে দেখো, এখানে হবে 3,000, তারপরে এখানে দেখো হবে 6,000, তারপরে এখানে দেখো হবে কত 9,000। ঠিক আছে, তাহলে এই তো এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। এবারে এখানে করলে কত হবে দেখি, দেখো তাহলে এখানে হবে দেখো তোমার 3,000, তারপরে হবে কত 6,000 এবং তারপরে হবে 9,000। তো এত দূর কিন্তু তোমাদের সব জানাই ছিল। এইবারে যে জিনিসটার জন্য এই অঙ্কটা করানো সেটা হলো এইটা 4 নম্বরে। দেখো বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। এই 4 নম্বরের জিনিসটা যেটা রয়েছে, যে অ্যাডজাস্টমেন্টটা, এটা সমস্ত রিটায়ারমেন্টের অঙ্কে আসবেই আসবে। তোমাদের পরীক্ষায় যে রিটায়ারমেন্টেরই অঙ্ক আসুক না কেন, সেই রিটায়ারমেন্টের অঙ্কে এই অ্যাডজাস্টমেন্টটা থাকবেই থাকবে। তো এই অ্যাডজাস্টমেন্টটাই কিন্তু রিটায়ারমেন্টের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। দেখো কি বলেছে, দ্য গুডউইল অফ দ্য ফার্ম ভ্যালিউড 30,000। তার মানে এই যে কোম্পানিটা, এই কোম্পানিটায় গুডউইলের ভ্যালু হলো 30,000। মানে এই কোম্পানিটা তিনজনে মিলে দাঁড় করিয়েছে, ওরা যে দামে এই কোম্পানিটাকে বিক্রি করবে তার থেকে 30,000 টাকা আরও এক্সট্রা দাবি করবে। এই তিনজন আরও এক্সট্রা দাবি করবে, যাকে বিক্রি করবে তার থেকে আরও 30,000 টাকা এক্সট্রা নেবে, কারণ এই কোম্পানির একটা গুডউইল অলরেডি হয়ে গেছে। তো কোম্পানির একটা গুডউইল আছে, সেই জন্য 30,000 টাকা এক্সট্রা পাবে। এবারে দেখো কি বলছে, ইট ইজ অলসো ডিসাইডেড দ্যাট, এটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তিনজনে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে, আফটার রিটায়ারমেন্ট অফ শালুর রিটায়ারমেন্টের পরে গুডউইল নট টু বি শোন ইন দ্য বুকস, এই বুকসে মানে এই ব্যালেন্স শিটে গুডউইলকে শো করানো যাবে না। মানে এই ব্যালেন্স শিটে গুডউইলকে লেখা যাবে না, যেন এই ব্যালেন্স শিটে গুডউইলকে দেখতে পাওয়া না যায়। এইবারে খুব ভালো করে বুঝবে। আচ্ছা এখানে গুডউইলকে দেখতে পাওয়া না যায় মানে এখানে তো গুডউইল কোথাও লেখাই নেই, তো এমনিতেই তো গুডউইল আর দেখতে পাওয়া যাচ্ছে না। আবার বলছে নাকি গুডউইল যাতে দেখতে পাওয়া না যায়,
এটা কখনো পসিবল? মানে এই কথাটা কোনো অর্থপূর্ণ কথা? তোমরাই বলো। আমাকে যদি কেউ বলে যে এই ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটাকে যাতে আর দেখতে পাওয়া না যায়, যদি আমাকে কেউ বলে, তাহলে আমি কি করব? আচ্ছা ঠিক আছে, আমি ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটাকে এরমভাবে কেটে দেবো বা এরকমভাবে চেপে ধরবো, আর দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু যে জিনিসটা এখানে লেখাই নেই সেটাকে আমি কি করে মানে চেপে ধরবো? সেটাকে আমি কি করে, এখানে যদি গুডউইল লেখা থাকতো, তাহলে যদি বলে যে বুকে আর শো করা যাবে না, তখন আমি সেই গুডউইলটাকে চেপে ধরবো যে দেখুন গুডউইল কিন্তু আর দেখা যাচ্ছে না, আমি দেখুন আঙুল দিয়ে চেপে ধরেছি। কিন্তু যে জিনিসটার এখানে অস্তিত্বই নেই সেটাকে আমি কি করে মানে শো করাবো না? ও তো এমনিই শো করছে না, তার আমি আবার কি শো করাবো না? তাই না? বোঝা গেল ব্যাপারটা? তাহলে আগে আমাকে যে জিনিসটা করতে হবে, এখানে তো আগে শো করতে হবে, এখানে তো আগে গুডউইলটাকে শো করতে হবে। তারপর যদি কেউ বলে যে গুডউইলকে তুমি শো করাবে না, তখন আমি কি করব? এই গুডউইলটাকে চেপে ধরবো যে হ্যাঁ দেখুন এখানে তো গুডউইল শো করছে না। বোঝা গেল? তার জন্য তো আমাকে এখানে গুডউইলটা লিখতে হবে। তাহলে গুডউইলকে আমি যদি এখানে লিখি, তাহলে তাকে বলা হয় গুডউইলটাকে রেজ করলাম, মানে আমি গুডউইলকে এখানে লিখলাম। ঠিক আছে, এবার আমি সবাইকে দেখাচ্ছি, দেখুন দেখুন দেখে যান এখানে গুডউইল লেখা হয়েছে। তো এই যে সবাইকে ডেকে আমি বলছি যে দেখুন এখানে গুডউইল আছে, সবাইয়ের সামনে গুডউইলটাকে দেখাচ্ছি, এটাকে বলে গুডউইলকে রেজ করা। আর যখনই বলছে গুডউইলকে নট টু বি শোন, মানে দেখাবে না, তখন সেটাকে বলা হয় গুডউইল রাইট অফ করা। তাহলে রাইট অফ মানে গুডউইলকে দেখানো যাবে না, রেজ করা মানে গুডউইলকে দেখানো যাবে। তাহলে এ দেখো গুডউইল কত? 30,000। আমি এখানে লিখে রাখি 30,000। তাহলে আমি এই যে লিখলাম এটাকে বলা হয় কি? গুডউইলকে আমি রেজ করলাম। তাহলে আমি যদি গুডউইলকে এখানে লিখি অ্যাসেটের দিকে, তাহলে তার জার্নাল কি হবে তোমরা আমাকে বলো তো? আমার কাছে একটা অ্যাসেট ছিল না, আমি যদি অ্যাসেট পাই তাহলে তার জার্নাল কি হবে? তোমরাই বলো। একটা অ্যাসেট যদি এখানে রাখা হয় তার মানে কি? তোমরা বলো। এই একটা অ্যাসেট যদি আমি এখানে এনে রাখি তার মানে কি আমার অ্যাসেট বেড়ে গেল। আমার কোনো একটা অ্যাসেট ছিল না, এখানে এক্ষুনি চলে এলো আমার কাছে। আমার ভাবো পকেটে পুরো আমার পকেট ফাঁকা, এবারে আমি যদি 1,000 টাকা পাই তার মানে কি আমার 1,000 টাকা কি বেড়ে গেল, আমার একটা অ্যাসেট বেড়ে গেল, তাই না? তাহলে আমার যদি কোনো অ্যাসেট বেড়ে যায় তাহলে তার জার্নাল কি হবে বলো? আমার যদি কোনো অ্যাসেট বেড়ে যায় তাহলে তার জার্নাল কি হবে? হবে অ্যাসেটটা ডেবিট, মানে গুডউইলটা ডেবিট। গুডউইল তো আমার অ্যাসেট, সেটা ছিল না, এক্ষুনি আমি ব্যালেন্স শিটে লিখলাম, তার মানে আমার গুডউইল কি বেড়ে গেল। আমার গুডউইল হবে কি? ডেবিট। 2, পার্টনার কারা কারা রয়েছে? 3 জন। এই অ্যাসেটটা কাদের জন্য তৈরি হয়েছে? এই গুডউইল, এই যে অ্যাসেটটা তৈরি হওয়ার পিছনে কাদের অবদান রয়েছে? 3টে পার্টনারের অবদান রয়েছে, এস, টি আর এ। তাহলে তাদের নামগুলোকে লিখব। এস তার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে, এস এর ক্যাপিটাল অ্যাকাউন্ট। তারপরে 2 দিয়ে লিখব টি, টি এর ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। এবং লাস্ট জনের নাম হলো এ, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই 3 জনের অবদান রয়েছে গুডউইল তৈরি হওয়ার পিছনে। তাহলে গুডউইলের ভ্যালু কত? 30,000। সেটাকে আমি দেখো এখানে লিখছি। হ্যাঁ, আচ্ছা, এবারে এগুলো তো ক্রেডিট, তাই 30,000 টাকাকে আমরা ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করব। 30,000 টাকাটাকে আমরা কি করব? ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করব। তাহলে ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করলে কত হবে দেখি তো? 30,000 ইন্টু 1/, কত? 6। তাহলে 30,000কে আমরা যদি 1/6 করি তাহলে হবে কত? 5,000। তার মানে আমার এইখানে কত হবে? 5,000। বোঝা গেল? দেখতে পাচ্ছ 5,000। তারপরেরটায় কত হবে? আবার দেখো, আমি 30,000কে কত করব? 2/6, তাই না? 2/6 করলে কত হবে? 10,000। এখানে ধরছে না, এটা ক্রেডিট সাইডে হবে। হ্যাঁ, 10,000, ঠিক আছে, 10,000 সব ক্রেডিট সাইডে হচ্ছে। আর তারপরের জনের এরটা কত হবে বলো? আপনা থেকেই হয়ে যাবে কত? 15,000 ক্রেডিট সাইডে হবে। আমার এখানে ধরছে না বলে আমি এরকমভাবে লিখে দিলাম। তাহলে যখনই আমি গুডউইলটাকে, খুব ভালো করে দেখবে, যখনই আমি গুডউইলকে এখানে আমি দেখো পেন দিয়ে লিখলাম অ্যাসেটের সাইডে, তার মানে আমার কাছে কি সম্পত্তি বৃদ্ধি পেলেও এখানে কোনো গুডউইল নামক সম্পত্তি ছিল না,
ছিল না, আমি যেই লিখলাম তাহলে সম্পত্তি বৃদ্ধি পেল, আর সম্পত্তি বা অ্যাসেট রিয়েল অ্যাকাউন্ট বৃদ্ধি পেলেই ডেবিট হয়, সেই জন্য দেখো আমি কি করলাম এখানে ডেবিট করলাম। ঠিক আছে, তাহলে এই যে গুডউইল আমি ব্যালেন্স শিটে লিখলাম তার এন্ট্রিটা আগে আমায় করতে হবে। আমি তাহলে সবাইকে ডেকে ডেকে দেখালাম যে আপনারা আসুন দেখে যান আমার ব্যালেন্স শিটে গুডউইল আছে, তার এন্ট্রি হলো এইটা। তাহলে এই জার্নালটাকে এবার আমরা লেজারে ট্রান্সফার করব। তাহলে আমরা লেজারে ট্রান্সফার করব। এই যে দেখো এই যে দেখো এখানে কি রয়েছে, সব পার্টনারদের ক্যাপিটালের নামগুলো দেখো লেখা রয়েছে, এস এর ক্যাপিটাল, টি এর ক্যাপিটাল, এ এর ক্যাপিটাল, এবং তাদের ক্যাপিটালে কি বলে লেখা রয়েছে দেখো, লেখা রয়েছে দেখো এস এর ক্যাপিটালে 5,000, টি এর ক্যাপিটালে কত 10,000, এ এর ক্যাপিটালে কত 15,000, এরকম সব লেখা রয়েছে। তাহলে যার যার অ্যাকাউন্টে যে যে টাকাটা লেখা রয়েছে সেটাকে আমরা লিখে দেব। আমরা তো লেজারে এইভাবেই ট্রান্সফার করি না, জার্নাল থেকে আমরা যখন লেজার ট্রান্সফার করি তখন আমরা কি করি, পার্টনারের ক্যাপিটালের ঘরে, এগুলো তো পার্টনারের ক্যাপিটালের ঘর, দেখো পার্টনারের ক্যাপিটালের ঘর, পার্টনারের ক্যাপিটালের ঘরে কিন্তু আমরা পার্টনারের ক্যাপিটালের নামটা লিখি না, তাই না? আমরা কিন্তু পার্টনারের ক্যাপিটালের নাম লিখি না, আমরা কি লিখি, আমরা উল্টো দিকের নামটা লিখি। পার্টনারের ক্যাপিটালের ঘরে আমরা গুডউইল লিখব, গুডউইলের ঘরে আবার আমরা পার্টনারের ক্যাপিটালের নাম লিখি, তাই না? এরকমভাবেই তো আমরা লেজারে ট্রান্সফার করি। তাহলে দেখো আমরা পার্টনারের ক্যাপিটালের ঘরে গিয়ে কি করব, গুডউইল বলে লিখব। ঠিক আছে, গুডউইল বলে লিখব। এবং বলো তাহলে এস এর ক্যাপিটালে কত 5,000, তারপরেরটায় কত 10,000, এবং তারপরেরটায় লাস্টেরটায় কত 15,000 লিখলাম। কোন রেশিওতে আমি ট্রান্সফার করলাম, এগুলো সব আমি কিন্তু করেছি ওল্ড রেশিওতে, হ্যাঁ ওল্ড রেশিও। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এখানে বলেছে গুডউইলকে শো করানো যাবে না। তো শো করানোর আগে, শো করানো যাবে না কখন, যদি এখানে থাকে তাহলে তো আমি শো করাবো না, যদি আমার কাছে নাই থাকে তাহলে আমি শো করাবো নাটা কী করে, তাই না? সেই জন্য আমি কি করলাম, গুডউইলটাকে লিখে নিলাম। তাহলে এবার সবাই তোমরা দেখতে পাচ্ছ এখানে গুডউইল লেখা আছে। এবারে শো করাবো না, শো করাবো না মানে কি, আমাকে এরমভাবে কেটে দিতে হবে। শো করাবো না মানে হয় আমার এরমভাবে চেপে ধরো, দেখো আর শো করছে না, আর নইলে কি, নইলে কেটে দাও, এরকম ব্যাপার। তো আমাদের অ্যাকাউন্টেন্সিতে তো আর এরকম চেপে ধরাও যায় না আর কেটে দেওয়াও যায় না। তাহলে আমি দেখো শো করানোর জন্য গুডউইলকে এখানে লিখেছি। এবার যদি শো করাবো না এরকম সিচুয়েশানে পড়ি তখন আমরা কি করব, তাহলে দেখো গুডউইলকে যখন শো করানো হলো তখন গুডউইল কি হলো, গুডউইলকে যখন শো করানো হলো তখন কিন্তু গুডউইল হয়েছে ডেবিট, গুডউইল ছিল না, যেই শো করানো হলো গুডউইল ডেবিট হলো। এবারে যদি শো করাতে বারণ করা হয় তাহলে কি হবে, যদি শো করাতে বারণ করা হয় তাহলে গুডউইলটা ক্রেডিট করতে হবে। তাহলে আমায় কি করতে হবে, গুডউইলটা ক্রেডিট করতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো, টু গুডউইল অ্যাকাউন্ট, টু গুডউইল অ্যাকাউন্ট, বোঝা গেল? তাহলে শো করানোর সময় ডেবিট হলে শো না করানোর সময় ক্রেডিট। তাহলে এবারে তার মানে কি উল্টো এন্ট্রি করতে হবে, গুডউইল ডেবিট ছিল ক্রেডিট করে দেবো, পার্টনারগুলো ক্রেডিট ছিল এবার পার্টনারগুলো ডেবিট করে দেবো। এবারে কোন কোন পার্টনার থাকবে দেখো, এখানে কথাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা বলছে এই যে ইট ইজ ডিসাইডেড দ্যাট আফটার রিটায়ারমেন্ট অফ শালু, শালু রিটায়ারমেন্টের পরে গুডউইলকে শো করানো যাবে না, গুডউইল নট টু বি শোন ইন দ্য বুকস। তার মানে এই যে শো করানো হবে না এই ব্যাপারটা ঘটবে কখন, শালুর রিটায়ারমেন্টের পরে। তার মানে শালু আর থাকছে না, শালু চলে যাওয়ার পরে এই এন্ট্রিটা কিন্তু হচ্ছে। তাহলে শালু চলে যাওয়ার পরে থাকছে কে, টি আর এ। তার মানে আমরা কি লিখবো, টি ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা কেন হবে টিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, টিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে, ডেবিট। আর আরেকজন পার্টনার কি, এ, তাহলে এখানে লিখবো এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, এর ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিট। তাহলে দেখো এখানে খুব ভালো করে গুডউইলে কত লিখবো, গুডউইল তো 30,000, গুডউইলের ঘরে লিখবো। এবার এই 30,000কে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব দুজনের মধ্যে, শালু তো চলে গেছে, তাই না, শালু তো চলে গেছে, ওদের রেশিও কত ছিল 1:2:3 এরকম ছিল। এবার যেহেতু শালু চলে গেছে, শালুকে প্রথম জন, তাই তো, শালু হলো প্রথম জন, এই যে এক, এ চলে গেছে, তাহলে এটা বাদ দাও, এটা বাদ দাও। তাহলে এরা দুজন তো পড়ে রয়েছে, টি আর এ, এটা টি এটা এ, এটা শালু, তাহলে শালু চলে গেছে, এরা দুজনে পড়ে আছে।
তাহলে এখন রেশিও কত 2:3, তাহলে 2:3তে আমরা 30,000কে ডিস্ট্রিবিউট করি, চলো 30,000কে আমি ডিস্ট্রিবিউট করব 2:3তে, মানে এরকমভাবে। তাহলে এখানে হচ্ছে কত, আমরা যদি ডিস্ট্রিবিউট করি তাহলে এখানে হবে 12,000, ঠিক আছে, হবে 12,000। তাহলে এখানে কত হবে 12,000 ডেবিটে, এটা টাকাটা ক্রেডিটের মধ্যে ঢুকে গেছে, একটু বুঝে নিও। আর আরেকটা আপনা থেকেই হবে 18,000, তাই না, একটা 18,000 একটা 12,000, বোঝা গেল। তাহলে এই জার্নালটা হলো গুডউইলকে শো করানোর, মানে গুডউইলকে রেস করার। এই জার্নালটা হলো গুডউইলকে কি রাইট অফ করার, মানে নট টু বি শোন, ঠিক আছে, গুডউইলকে রেস করার জার্নাল। রেস করা হয় কিন্তু দেখো ওল্ড রেশিওতে, তাই না, রেস করা হয় ওল্ড রেশিওতে 1:2:3। রাইট অফ করা হলো নিউ রেশিওতে, দেখো একজন চলে যাওয়ার পরে রেশিওটা হলো এইটা, এটা হলো নিউ রেশিও, ঠিক আছে, নিউ রেশিওতে কী করা হলো রাইট অফ। তাহলে খুব ভালো করে দেখো এবারে আমরা কোন দিকে লিখবো, তাহলে পার্টনারের ক্যাপিটালে যাব, দেখো গুডউইল 2 রয়েছে 2, তাহলে পার্টনারের ক্যাপিটালে গিয়ে তো আর আমি পার্টনারের ক্যাপিটালের নামগুলো লিখতে পারি না, উল্টো দিকের নামটা লিখতে হয় গুডউইল। তাহলে গুডউইলকে আমি লিখবো কি 2 দিকে, তাই না, 2 দিকে 12,000 আর 18,000, তাহলে আমি এই দিকে দেখো লিখবো কি 2 গুডউইল, গুডউইল, ঠিক আছে, আশা করি বোঝা গেল। তাহলে কত হবে, এস তো চলে গেছে, তাহলে 12,000 আর হবে 18,000। তাহলে এইটা হলো কিন্তু আমাদের নিউ রেশিওতে হবে, চলে যাওয়ার পরে যে রেশিওটা 2:3 এই অনুপাতে। আর এইটা আমাদের হচ্ছে কোন রেশিওতে, ওল্ড রেশিওতে, মনে রাখবে ওল্ড রেশিওতে কিন্তু ডিস্ট্রিবিউট হলো। তাহলে যখন রেস করা হবে, যখন আমাদের গুডউইল রেস করা হবে তখন সেটা কিন্তু হবে ওল্ড রেশিওতে, আর যখন রাইট অফ হবে তখন হবে নিউ রেশিওতে। তো এই তো ব্যাস হয়ে গেল, এবারে আমরা জাস্ট যোগ বিয়োগ করবো তাহলেই শেষ। তাহলে চলো আমরা এইগুলোকে সব যোগ করি, করলে আমরা কত পাবো 47,300, 47,300। আবার এখানে দেখো আমি লিখবো কত 47,300। আচ্ছা, তো এবারে এস তো বাড়ি চলে গেছে, এস যখন বাড়ি চলে যাবে এই টাকাটা বাড়িতে নিয়ে যাবে, তো এইটা দেওয়ার মতো টাকা কি আছে সত্যি এদের কাছে? এদের কাছে তো মনে হয় না আছে বলে, দেখি যে এদের কাছে আছে কি না সেই পরিমাণ টাকা। ক্যাশ মাত্র 20,000 আছে, 20,000 টাকা ব্যবসায় ক্যাশ আছে, আর এসকে দিতে হবে এই টাকাটা। তাহলে এসকে দেওয়ার মতো টাকা যেহেতু নেই, তাহলে এখানে আমরা কি লিখবো, টু লোন অ্যাকাউন্ট, এসের লোন অ্যাকাউন্ট। আমি শুধু লোন অ্যাকাউন্ট বলে লিখে দিচ্ছি, তোমরা লিখে নেবে এস তার লোন অ্যাকাউন্ট, মানে শালুর লোন অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা, এবারে এইগুলোকে আমরা যোগ করব, করলে পাবো 46,600, 46,600। সেখান থেকে আমরা এই 12,000কে বিয়োগ করবো, হ্যাঁ 12,000কে আমরা বিয়োগ করলে পাবো 34,600, 34,600। আবার দেখো এই যে এই সব কটাকে আমরা যোগ করব, করলে পাবো 45,900। সেই 45,900 থেকে আমরা বিয়োগ করবো এই 18,000কে, 18,000কে আমরা বিয়োগ করলে কত পাবো 27,900, 27,900। তাহলে এই আমাদের হয়ে গেল কি টু ব্যালেন্স সিডি। এবারে দেখো এই হয়ে গেল অঙ্ক শেষ। রিটায়ারমেন্টের অঙ্কে এই অ্যাডজাস্টমেন্ট আসবেই, এই রকম অ্যাডজাস্টমেন্ট একটা থাকবে যেখানে গুডউইলকে তোমায় রেজও করতে হবে আবার রাইট অফও করতে হবে, এই ধরনের অ্যাডজাস্টমেন্ট একটা রিটায়ারমেন্টে থাকবে। তো এই অঙ্কটা তোমরা যদি ভালো করে বুঝে যাও তাহলে কিন্তু আর এই সংক্রান্ত কোনো অ্যাডজাস্টমেন্ট তোমাদের আটকাবেই না। আরেকটা বলে রাখি, অঙ্ক করবার সময় এই যে জার্নালগুলো আমি করে দেখিয়েছি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় করার কোনো দরকার নেই, এই জার্নালগুলো আমি করিয়েছি বোঝানোর জন্য, ঠিক আছে। তো ওয়ার্কিংসেও তোমাদের এই সমস্ত জার্নাল করার কোনো দরকার নেই, ঠিক আছে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।